বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে মানুষের দাম্ভিকতা। যখন মানুষ ক্ষমতা পেয়ে যায়, সেটা অল্প বয়সে হোক বেশি বয়সে হোক, যারাই ক্ষমতাবান হন, সেই ক্ষমতাবান মানুষদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো কিছুকেই তোয়াক্কা না করা, সকল কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ঠিক তেমনই একটি অবস্থা আমি গতকালকে দেখলাম ফেসবুকে। সার্জিস আলম, সে বলতেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তাদের বিচার করতে হবে, এবং 14 দলও নির্বাচন করতে পারবে না, এবং কোনো অবস্থাতেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিও নির্বাচন করতে পারবে না। তার কথাবার্তা, তার ভাবভঙ্গি মনে হয় যে সে আল্লাহ খোদা হয়ে গেছে। সে নিজেই যে দীর্ঘ সময় আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং সে কন্টিনিউ এই পথটি সে বহন করেছে, এবং এই জুলাই আন্দোলনের প্রথম দিকেও সে ছাত্রলীগে ছিল, পরবর্তী পর্যায়ে শেষ দিকে এসে সে আন্দোলনে সম্পৃক্ত হয়ে হিরো বনে যাওয়া। এবং এই যে ছাত্র আন্দোলন হলো, এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে, তাদের পদবি ছিল সবার সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়। তো এই ক্ষেত্রে দেখা গেল এই সার্জিস আলম, নাহিদ, হাসনাতরা, কিছু ছাত্রনেতা, আমার মনে হয় 20-25 জন, তারা এটাকে কুক্ষিগত করে ফেলল, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। এবং এরপর যেটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে, টকশোতে আলাপ আলোচনা হচ্ছে, সুধীজনরা আলাপ আলোচনা করতেছেন যে ব্যাপকভাবে বড় বড় ব্যবসায়ী থেকে, বিভিন্ন এলাকা থেকে, প্রতিষ্ঠান থেকে ব্যাপক চাঁদাবাজি, সরকারি মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে সরকারি মন্ত্রণালয় থেকে এই যে ঘুষ, বাণিজ্য, চাকরি দেওয়ার প্রলোভন, বিভিন্ন জায়গা থেকে এই বাণিজ্য করা, এগুলো এরা করতেছে। এটা যে সর্বজন স্বীকৃত। এবং এই যে নির্বাচন এখন হবে, কারণ এরা প্রচণ্ডভাবে সরকারের ছত্রছায়ায় প্রচণ্ডভাবে ক্ষমতাবান, এবং তাদের ভাবভঙ্গিও সেটাই প্রকাশ তারা প্রতিনিয়ত করতেছে। এই যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইউনূস সাহেবের যে অবস্থান, সে অবস্থানে আদৌ উনি নির্বাচন দেবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো এমন হতে পারে জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোকে দিয়ে উনি যে নাটক খেলা শুরু করেছে, যে বিভিন্ন 5-6টি দাবি নিয়ে পিয়ার পদ্ধতি, জাতীয় পার্টি বাতিল, আরও কিছু সংস্কার, এগুলো না মানলে তারা নির্বাচন করবে না। এবং ডিসেম্বর মাসে হয়তো ইউনূস সাহেব এমন করতে পারেন যে আপনারা নিজেরা যদি সমঝোতা না করেন রাজনৈতিক দলেরা, তাহলে আমি নির্বাচন কিভাবে দেব, এমন একটা অবস্থা তৈরি হতে পারে। এবং ডিসেম্বরে রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে যেতে পারে। কিন্তু এখন হচ্ছে যে ফেব্রুয়ারির পর যদি ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয়, এর পরবর্তী মুহূর্ত পর্যন্ত উনি আদৌ টিকে থাকতে পারবেন কিনা। এই যে ছাত্র নেতারা যারাদের এত দাম্ভিক্য, যে দলই ক্ষমতায় আসুক না কেন, হতে পারে সেটা বিএনপি, এই ছাত্র নেতাদের এই দাম্ভিক্য, ক্ষমতা, কোনো কিছুই আর থাকবে না। সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা আবার রাস্তায় নামবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা দুর্নীতিতে জড়িত হয়েছে, এবং এই ছাত্রনেতা যারা যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচারের দাবিতে এদেশেই আমরা বেঁচে থাকি। এই ফেব্রুয়ারির পরই যে সরকার ক্ষমতায় আসবে, তাদের কাছে জনতার দাবি হবে। একটা জিনিস খুব ক্লিয়ার,
সেটা হচ্ছে সামনে যদি আদৌ নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, জাতীয় পার্টি অংশগ্রহণ না করে, তাহলে সেটা কী ধরনের নির্বাচন হতে পারে? সে নির্বাচনটা এমন হতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি যেমন 86 সালে 96-এ যেমন একটি ফেব্রুয়ারিতে নির্বাচন করেছিল এবং আওয়ামী লীগ 14, 18 এবং 24-এ যে ধরনের নির্বাচন করেছিল তার থেকেও অনেক খারাপ একটি উদাহরণ সামনে নির্বাচন তৈরি হবে। তার কারণ বিএনপির সেই নির্বাচনেও বিএনপি কোনো দলকে ব্যান করেনি, উন্মুক্তভাবে আহ্বান করেছিল নির্বাচনে অংশ নেওয়ার জন্য। কেউ গিয়েছে, কেউ যায়নি। আবার 14 নির্বাচনেও আওয়ামী লীগ কাউকে ব্যান করেনি, উন্মুক্তভাবে বলেছে যারা নির্বাচনে আসতে চাও আসো, কোনো দলকে ব্যান করা হয়নি। এবং 18 নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই অংশ নিয়েছে। আবার 24-এর নির্বাচনেও উন্মুক্ত ছিল, যাদের মন চেয়েছে নির্বাচন করেছে, যাদের মন চায়নি নির্বাচন তারা করেনি। কিন্তু এখনকার নির্বাচন কি হচ্ছে, সেটা কি তার থেকে জঘন্য হচ্ছে না? এই নির্বাচনটি আপনি সরাসরি বাংলাদেশের যে 3টি বৃহৎ রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ চালিয়েছে এবং শেষ নির্বাচন পর্যন্ত ভোটের মাপকাঠিতে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে প্রথম, তার কারণ কখনো তারা ক্ষমতা এসেছে। এরপরের দ্বিতীয় অবস্থান হচ্ছে জাতীয় পার্টির। জামাতের অবস্থান জাতীয় পার্টির অর্ধেকেরও নিচে। ভোটের হিসাব করলে, মানদণ্ডের হিসাব করলে জাতীয় পার্টির 4 ভাগের 1 ভাগ জামাত, এবং বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো অবস্থান বাংলাদেশে নাই। এখন নির্বাচনটা কেমন হচ্ছে দেখেন। নির্বাচনটা হচ্ছে ফুটবল মাঠ, 2টি দলের 11 জন 22 জন প্লেয়ার, রেফারি আছে 3 জন, একজন এক্সট্রা রেফারি আছে। এই রেফারিটা হচ্ছে বর্তমান যে সরকার, কেয়ারটেকার সরকার, তারা হচ্ছে রেফারি। এবং এই রেফারিরা এক দলকে টোটাল বাদ দিয়ে দিল। এই এক দলের যে 11 জন প্লেয়ার, তার মধ্যে 10 জন প্লেয়ারই হচ্ছে আওয়ামী লীগের, আর একজন গোলরক্ষক সে হচ্ছে জাতীয় পার্টি। তাহলে গোল কিন্তু এই 10 জনই দেবে। আর ওইদিকে যে 11 জন প্লেয়ার, সেই 11 জনের মধ্যে 10 জন বিএনপির, জামাতের 1 জন। তো বাকি যে রাজনৈতিক দলগুলো বা বাকি যে প্লেয়াররা, এই খেলায় কিন্তু তাদের কোনো লাভ নাই। কেন নির্বাচন যদি হয় তাহলে এই 2 পক্ষের মধ্যে নির্বাচন হবে। তো সেই নির্বাচনে আপনি 10 জন প্লেয়ারকে আপনি লাল কার্ড দেখিয়ে বের করে দিলেন, তাহলে রইল একজন প্লেয়ার যাকে এখন পর্যন্ত বের করা হয়নি, বলা হচ্ছে বের করে দেওয়া হবে। তো শেষ মুহূর্তে আপনি দেখলেন যে এই যে 10 জন প্লেয়ারকে আমি বাদ দিয়ে দিলাম লাল কার্ড দেখিয়ে, শুধুমাত্র গোলরক্ষক আছে। তো সেই গোলরক্ষকেও বাকি যে 11 জন প্লেয়ার এবং বাকি যে রেফারি, সবাই মিলে দেখতেছে যে আমরা 11 জন প্লেয়ার, 3 জন রেফারি, এই হচ্ছে 14 জন, আরেকজন এক্সট্রা রেফারি 15 জন। এই 15 জন মিলে ওই একজন গোলরক্ষককে যে হারাবো, সেই নিশ্চয়তা আমরা পাইতেছি না। এই 15 জন মিলে লাথালাথি করেও গোলরক্ষককে পরাজিত করা যাবে, সেই নিশ্চয়তা নাই। এই জন্যে এখন যারা 10 জন প্লেয়ার, তারা মনে করতেছে যে আমরা কাটে কুটে হয়তো তাকে পরাস্ত করব। কিন্তু গোলরক্ষক মনে করতেছে এত দূর থেকে যে আমি কাটিয়ে কুটিয়েও তাদেরকে, বা ওর যে 10 জন প্লেয়ার আছে তাদেরকেও কাটিয়ে কুটিয়ে সে ওই গোলরক্ষককে পরাজিত করতে পারবে কিনা সেটা নিশ্চিত না। এই জন্যে ওই গোলরক্ষক যে জাতীয় পার্টি, তাকেও এখন বের করে দিতে হবে। লাল কার্ড দেখে বের করে পুরা মাঠ খালি। এর অর্থ দেশের অর্ধেক জনগোষ্ঠী খালি করে দিয়ে বাকি যারা আছে তারা ওই খালি পোস্টে তারা গোল দেবে। এর অর্থ হচ্ছে নির্বাচন যেটা হবে, সে নির্বাচনটা যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে
বাদ দিয়ে দেওয়া হয়। অতীতে কখনোই কোনো নির্বাচনে এইভাবে হয়নি। তার কারণ জামাতে ইসলামকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আওয়ামী লীগ বাদ দিয়েছে। সেই সময় এটার বিরোধিতা জাতীয় পার্টি করেছে। জামাত বিএনপির উপরে ভর দিয়ে নির্বাচন করেছে, সেই সুযোগ তারা পেয়েছে। এখন কিন্তু কেউ কার উপরে ভর দিয়ে নির্বাচন করার সুযোগ নাই, এবং স্বতন্ত্র যে নির্বাচন করবে কেউ যদি ভুল কর্মেও কেউ গন্ধ পায় যারা জাতীয় পার্টি বা আওয়ামী লীগের লোক, তাহলে তাদেরকেও নির্বাচন করতে দেওয়া হবে না। অর্থ টোটালি খালি মাঠ, খালি গোলপোস্ট। এই খালি মাঠ, খালি গোলপোস্টেই তারা গোল দেবে। তো এই খেলাটা পৃথিবীর এমন কোনো দেশ আছে যারা এটার বৈধতা দেবে, স্বীকৃতি দেবে, এবং পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম নির্বাচন হিসাবে এটা অধিষ্ঠিত হবে। এবং যারা এই নির্বাচনে অংশ নেবেন তারাও জাতির কাছে জবাবদিহিতার পর্যায়ে একদিন থাকবেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আমার ইউটিউব, টিকটক, ফেসবুক ফ্যান পেজের গেলে আপনারা গত 5 বছরের ভিডিও চেক করলে এমন বহু ভিডিও আমি দিয়েছিলাম, আওয়ামী লীগকে সাবধান করেছিলাম যে ক্ষমতা চিরস্থায়ী নয়, যেন কোনো মুহূর্তে ক্ষমতা চলে যেতে পারে। কিন্তু কে কার কথা শুনে? আমি এমন কথাও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ আছে শেখ মুজিবকে স্থায়ীভাবে সম্মানিত করা, জাতির পিতা স্থায়ীভাবে ঘোষণা করা, যাতে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলেও এই জিনিসটির পরিবর্তন না হয়। এটা করতে হলে ওনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানাতে হবে, এবং প্রয়োজন বোধে এরশাদ, বেগম জিয়া এবং শেখ হাসিনা স্ব জায়গায় একটা কৃতিত্ব দেশে রাখতে পারেন, এবং তাদের একটা মর্যাদা, বিশেষ মর্যাদা উনি তৈরি করতে পারেন। কিন্তু কে কার কথা শুনে? ক্ষমতায় থাকলে কেউ কারো কথা শুনে না। এখনো যারা ক্ষমতায় আসবেন, এই ধরনের একটি নির্বাচনে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে জাতি তো কোনোদিনই ক্ষমা করবে না, বিশ্ব স্বীকৃতি দেবে না। কিন্তু যে এক্সট্রা প্লেয়ার আছে, আমি কিন্তু 15-16 জনের একটা হিসাব দিলাম। এখানে আমার হিসাবে কোনো অবস্থাতে এনসিপি আসে না, গণ অধিকার পরিষদ আসে না। দেখেন, গণ অধিকার পরিষদের ফারুক সাহেব এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে বলতেছে জাতীয় পার্টিকে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে 100-র উপরে তারা সিট পাবে। তো 100-র উপরে যদি একটি দল সিট পায়, এই জন্য তাকে নির্বাচন করতে দেওয়া হবে না। জনগণ সব কিছুর মালিক। জনগণ যদি জাতীয় পার্টিকে 100-র উপরে সিট দেয়, বা আওয়ামী লীগকে 200 সিট দেয়, বা বিএনপিকে 200 সিট দেয়, এই জন্য তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। মানে যারা সিট পাবে সব বাদ দাও, বাদ দিয়ে আমরা যারা সিট পাবো না, আমরা খালি মাঠে গোল দিয়ে আসবো। দেখেন, যে যত কথাই বলুক, যেভাবেই ফিল্ড সাজানো হোক, যদি আওয়ামী লীগ বিএনপিকে বাদ দেওয়া হয় এবং ওই ধরনের একটি নির্বাচন হয়, সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 1% লোক ভোট দিতে যাবে না। এবং ওই ধরনের একটি নির্বাচনে আমার মনে হয় বিএনপি 280 থেকে 290টি সিট পাবে। জামাত যত বাহাদুরি করুক 10টির উপরে সিট পাবে না। জামাত ইসলাম এই ঢাকা শহরে 4 লাখ 5 লাখ লোকের প্রোগ্রাম করতে পারবে, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের হাতে গোনা 10-12টা সিট ছাড়া বাকি কোথাও মাঠ পর্যায়ে বিএনপির সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আমি ঢাকা 7-এর অধিবাসী, হাতে গোনা ম্যাক্সিমাম, আগে তো 2-2.5 হাজার ভোট ছিল এই এলাকায় জামাতে, ম্যাক্সিমাম 5,000 ভোট এই লালবাগে বা ঢাকা 7-এ তাদের আছে। বিএনপির নেতৃবৃন্দের যখন নির্বাচন হবে দাঁড়াতে পারবে না। বিএনপির যে কর্মীরা আছে, যে ব্যাপক কর্মী বাহিনী, তাদের সামনে
জামাতে ইসলাম হাতে গোনা 10-12টা সিটে হয়তো নির্বাচন করতে পারবে, বাকি কোথাও করতে পারবে না। আর বাকি এনসিপি, অন্য অন্য রাজনৈতিক দল, নির্বাচন যখন আসবে আপনি আওয়ামী লীগকে বাদ দেন, জাতীয় পার্টিরে বাদ দেন, যখন নির্বাচন মাঠে আসবেন বিএনপির সামনে আপনারা কেউ দাঁড়াইতে পারবেন না। তো এক সময় এসব বলবেন যে ভাই 11 জন তো বাদই দিলাম, এখন যে 10 জনের টিম, 11 জনের টিমের মধ্যে একজন তো জামাত আছে গোলরক্ষক, বাকি যে 10 জন ওদের সাথে তো আমরা পারবো, ওদেরও বাদ দেন। তো বিএনপিরে আপনারা বাদ দিতে পারবেন? তো যত সহজ মনে করেন তত সহজ না। যখন আপনি জানবেন যে আপনার দিন ঘনিয়ে এসেছে, আর 3 রাতের মেহমান মাহফুজ সাহেব বলেছে যে আমার ঘুম হয় না, কখন আমার চাকরি চলে যায়। এই যে হাম্বিদাম্বি করতেছেন পত্র পত্রিকা, টিভির ক্যামেরা, ফেব্রুয়ারির পর আপনাদের খুঁজে পাওয়া যাবে না। অনেক দাম্ভিক্য আপনাদের, অনেক অহংকার। আওয়ামী লীগের পতন থেকে আপনারা কেউ শিক্ষা নেননি। এই যে ছাত্ররা, আমি চ্যালেঞ্জ দিতেছি আপনাদেরকে যে আপনারা যদি বাংলাদেশের কোনো সিটে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাদই দিলাম, আপনারা যে নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনারা বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, আরও যারা দল আছেন, সেই নির্বাচনেও একটি সিটেও এনসিপি সেকেন্ড হতে পারবে না যদি জোট না হয় বিএনপির সাথে। কোনো দল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সিট পাবে না। বিএনপি দয়া করলে সিট পাবেন, সেটা একদলীয় নির্বাচন হবে, অন্য কোনো দল থাকবে না, যেটা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। তখন উন্মুক্ত ছিল, যার মন চেয়েছে নির্বাচন করেছে, যার মন চেয়েছে নির্বাচন করেনি। আপনারা বলতে পারেন জঘন্যতম নির্বাচন হয়েছে, আমরাও বলি, কিন্তু সামনের যে নির্বাচন সরাসরি আপনারা আওয়ামী লীগকে বাদ দিতেছেন, জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা করতেছেন, যেটা গোলকিপার সে গোলকিও রাখতে চাইতেছেন না, আপনারা নিজেরা খেলবেন। কিন্তু সেই খেলায়ও যে 11 জন খেলবে, 11 জনের মধ্যে 10 জন হচ্ছে বিএনপি, একজন গোলকিপার হচ্ছে জামাত, বাকি দলের যত হাঙ্গিভাঙ্গি করেন দলের কোনো অবস্থান নাই। এই জন্য ফেব্রুয়ারির পর আপনাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা থাকব। যাদেরকে জেলে ঢুকিয়েছেন তারাও থাকবে, আমাদেরকে জেলে ঢুকালেও আমরাও থাকব, আপনারা থাকবেন না। আপনাদের রাজনীতির স্থায়িত্ব খুব বেশি সময়ের না। যারাই ক্ষমতায় আসুক, বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনাদের বিচার বিএনপিকেও করতে হবে। এদেশের মানুষ কাউকে ছাড়বে না। 24-এর যে গণবিপ্লব, সেই বিপ্লব থেকে রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলের শিক্ষা না হলেও জনতার কিন্তু জাগরণ হয়েছে। কিভাবে জনতার জাগতে হয় মুহূর্তের মধ্যে সেটা জনতা আবার দেখিয়ে দেবে। এদেশের মানুষকে আর দাবায়া রাখতে পারবে না কেউ। এই জন্যে ক্ষমতা বড় বৈচিত্র্যময় ক্ষমতা পেলে মানুষ সব ভুলে যায়। তবে সেই ধরনের একটি নির্বাচন যেটা আপনারা করতে চাচ্ছেন, যে 11 জনকে বাদ দিয়ে বাকি 11 জন খালি পোস্টে গোল দিতে চাইতেছেন, করেন ভাই নির্বাচন। ইতিহাস, কেননা এই যে আওয়ামী লীগকে যে দোষারোপ 3টি নির্বাচন, সেই সব নির্বাচন জায়েজ হয়ে যাবে এই একটি নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচনটি আপনারা করতে চাচ্ছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, সেই ধরনের একটি নির্বাচন করেন। দেখেন পৃথিবীর কোনো দেশ আপনাদেরকে স্বীকৃতি দেয় কিনা। যারা ক্ষমতায় আসবে তারা দেখেন আপনারা ক্ষমতায় থাকতে পারেন কিনা। বড় কঠিন, বড় নির্মম সত্য। এই জন্যে দাম্ভিক্য এক গোষ্ঠীকে পতন ঘটিয়েছে, আর এক গোষ্ঠীকেও পতন ঘটাবে তাদের দাম্ভিক্য। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি বারাকাতুহু।